ডাই বলা আমরা কি ডাই কথা হচ্ছে কালার ডাই হচ্ছে কালার আমরা কালার বলবো কিসে সেটা হতে পারে টেক্সটাইল ম্যাটেরিয়াল হতে পারে সেই টেক্সটাইল কি হতে পারে ম্যাটেরিয়াল হতে পারে টেক্সটাইল ম্যাটেরিয়ালের মধ্যে হতে পারে হচ্ছে কি হতে পারে সেটা ইয়া হতে পারে সেটা কি হতে পারে ফেব্রিক হতে পারে লেদার হতে পারে লেদারের ক্ষেত্রে হতে পারে ফাইবার হতে পারে না হতে পারে কি যত টেক্সটাইল ম্যাটেরিয়াল সবগুলোকে এখন এই নেচার ডাইসটা প্রতি বৈদ্যুতিক করতে সেগুলো সম্পর্কে একটু জানতে একটা জিনিস মানে কি হয় যে ডাই আর ওয়েট প্রসেস এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলবো এটার মধ্যে তোমার আচ্ছা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আচ্ছা ওয়েট প্রসেসিং আসলে কি এটা কি জানা দরকার আমরা ওয়েট প্রসেসিং 1 করে আসছি ওয়েট প্রসেসিং 2 তে চলে আসছি ওয়েট প্রসেসিং 3 ও আমরা যারা নিয়মিত কাজ করছে ওয়েট প্রসেসিং আসলে কি যদি জিজ্ঞাসা করা হয় ওয়েট প্রসেসিং আচ্ছা একজন যদি অ্যাসেসমেন্ট আমরা বলতেছি ওয়েট প্রসেসিং কি বলতে পারেন ওয়েট প্রসেসিং ডাইস তো ফ্যাব্রিক বা টেক্সটাইল ম্যাটেরিয়াল মানে ডিরেক্টলি অ্যাবসর্ব করতে পারে না দেন তাদেরকে টেক্সটাইল ম্যাটেরিয়ালসকে প্রসেস করে ডাইস যাতে অ্যাবসর্ব করে এবং ডাই হয় সেই মানে ওয়েট প্রসেসিং আসলে বিজ্ঞান আমরা ওখানে যাব খুব কম কোশ্চেন যে ওয়েট প্রসেসিং আসলে কি ওয়েট প্রসেসিং ওয়েট তো স্যার যে ভিজা আছে আজকে ভিজা আচ্ছা যেটা আমরা ওয়েট প্রসেসিং করতেছি এটা আসলে খুব জানা দরকার আসলে ওয়েট প্রসেসিং এখন পূর্ণ এভালুয়েশন করে জানা দরকার হাইবার পূর্ণ জানা দরকার ইয়া এখনো যখন আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো হয় খুব বেসিক কোশ্চেন করা হয় ইয়ার কি ফাইবার কি ফেব্রিক কি নিটিং কি উইভিং কি এই জিনিসগুলো যারা ভালো ভালো স্টুডেন্ট যারা টপার তারাও কিন্তু কোশ্চেন পায় কারণ এগুলো খুব কমন কোশ্চেন মানে আমরা হয়তো বা ঘুরে বেরিয়ে কোশ্চেন করা হয় বাট টেক্সটাইল এগুলো বেশি না ওয়েট প্রসেসিং তাহলে এটা দেখতে আসি যে ওয়েট প্রসেসিং আসলে তাহলে কি এর সম্পর্কে ধারণা হবে ওয়েট প্রসেসিং কে মেইন তিনটা স্টেজে ভাগ করা হয় কয়টা স্টেজে ভাগ করা হয় তিনটা স্টেজে আমি একটু আসি ওয়েট প্রসেসিং স্টেজ কয়টা স্টেজ তিনটা কয়টা তিন একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট দুই নম্বরটা হচ্ছে ডাই প্রিন্টিং ফিনিশিং লাস্ট ডাই প্রিন্টিং আর একটা হচ্ছে ডাই প্রিন্টিং আর ফিনিশিং ফিনিশিং get so ওয়েট প্রসেসিং মেইন কোয়ার্টার স্টেজে ভাগ করা হয় তিনটা স্টেজে ভাগ করা হয় একটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট একটা হচ্ছে ডাই প্রিন্টিং আর একটা হচ্ছে ফিনিশিং এই তিনটা নাম সম্পর্কে যদি জানি তাহলে ওয়েট প্রসেসিং জিনিসটা আসলে কি আমরা বেসিক ধারণা করে যাব মানে এই তিনটা যে টোটাল তিনটা প্রসেস এই তিনটা প্রসেসকে একটা কি বলা হয় ওয়েট প্রসেসিং বলা হয় এখন কথা হচ্ছে স্যার আমরা যে ডাইট করি ডাইট করার জন্য তো ডাইস লাগে তো ডাইস বিষয়টা পরে আসছে এখন আসলে প্রি ট্রিটমেন্ট আসলে কি প্রি ট্রিটমেন্ট কেন বলা হয় এটা আমরা অলরেডি পড়ে আসছি তো আপনারা বলে দেন যে প্রি ট্রিটমেন্ট কেন বলা হয় এটাকে টেক্সটাইলের ভাষায় কি বলা হয় বলেন তো আমরা জানি না প্রি ট্রিটমেন্টকে বলা হয় টেক্সটাইলের হার্ট বলা হয় কি বলা হয় টেক্সটাইলের হার্ট বলা হয় টেক্সটাইলের হার্ট বলা হয় আমরা হার্ট বলা কিছু বুঝছি এই হার্ট না এই বলা টেক্সটাইলের হার্ট বলা হয় প্রি ট্রিটমেন্ট প্রসেস অর্থাৎ আমরা যে ডাই করি ডাই করার জন্য প্রি ট্রিটমেন্ট প্রসেস খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রি ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে অনেকগুলো প্রসেস আছে এখন আসেন প্রি ট্রিটমেন্ট একটা ফ্লো চার্ট আছে এটা কি আমরা দেখে নিই কারণ আমরা খুব সহজে বুঝিয়ে যাই হ্যাঁ কারণ আমরা খুব সহজে দেখে নিতে পারবো আসেন লেখেন ফ্লো চার্ট অফ প্রি ট্রিটমেন্ট প্রসেস ফ্লো চার্ট অফ প্রি ট্রিটমেন্ট প্রসেস তাহলে আজকে ক্লিয়ার হয়ে যাবে ফ্লো চার্ট অফ প্রি ট্রিটমেন্ট প্রসেস ফ্লো চার্ট অফ প্রি ট্রিটমেন্ট প্রসেস এক নম্বরটা হচ্ছে ইন্সপেকশন অফ গ্রেড ইন্সপেকশন অফ গ্রেড ইন্সপেকশন অফ গ্রেড দুই নম্বরটা হচ্ছে স্টিচিং এটা হচ্ছে স্টিচিং এটা হচ্ছে শেয়ারিং বা প্রফিট শেয়ার মানে হচ্ছে প্রফিট এটা প্রফিট চার নম্বরটা হচ্ছে সিনজিং নম্বরটা হচ্ছে ডিসচার্জিং
রিসার্চিং, তারপর হচ্ছে স্কাউরিং, ব্লিচিং, স্কাউরিং, সর্বশেষ হচ্ছে মার্সারাইজেশনটা, হচ্ছে মার্সারাইজেশন। মেইনলি টেক্সটাইলের হার্ট কেন আমরা বলি সেটা দেখি। আমরা তো জানি যে কটনে নানা ধরনের ইম্পিউরিটিস আছে, আর কটনের মেইন উপাদান আমরা জানি হচ্ছে সেলুলোজ, আর কটনে ইম্পিউরিটিস পরিমাণ কত আমরা জানি। কটনের মেইন উপাদান কি? কটনের মেইন উপাদান আমরা জানি সেলুলোজ। আমরা কত ক্লাসগুলোতে বলছিলাম এর প্রায় থাকে হচ্ছে 94% আর হচ্ছে যে ইম্পিউরিটিস থাকে কটনের ক্ষেত্রে বলতেছে ইম্পিউরিটিস থাকে কত পার্সেন্ট? 6%। এই ইম্পিউরিটিস কোনগুলো? সেই ইম্পিউরিটিস হচ্ছে এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে ফ্যাট, আর এটা হচ্ছে ওয়াক্স, আর অনেক কিছু হতে পারে। তো এগুলোকে বলা হয় ইম্পিউরিটিস। এখন প্রি ট্রিটমেন্টকে টেক্সটাইলের হার্ট কেন বলা হয়? রিজন হচ্ছে এখন যখন আমরা ডাইং শুরু করি তার আগে কি আমাদের গ্রেড ফেব্রিক ছিল না? গ্রেড ফেব্রিকের কালার কি? গ্রেড ফেব্রিকের কালার হচ্ছে ইউলিশ কালার। কি কালার? ইউলিশ। আচ্ছা, এটা গ্রেড ফেব্রিকে আমরা হচ্ছে ডাইং করি। ডাইং করার আগে প্রি ট্রিটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তার রিজনটা হচ্ছে এখন দেখেন এই যে ইম্পিউরিটিসটা আছে, এই ইম্পিউরিটিসটা আমাদের দূর করতে হবে। আমি যদি ইম্পিউরিটিস দূর না করি তাহলে টেক্সটাইল কি হবে? ডাই অ্যাবসর্ব হবে না। মানে আমরা যদি বলি যে যা অ্যাবসর্বেন্সি যত ভালো সেটা কি সেটা আমরা ডাই তত ভালো, তো আমরা বলি থাকি। এখন এই প্রি ট্রিটমেন্ট প্রসেস যেটা করা হয় দেখেন একটা প্রসেস দিয়েছে, ইনস্পেকশন অফ গ্রেড ফেব্রিক, স্টিচিং করা, শেয়ারিং, ক্রপিং, সিঞ্জিং, রিসার্চিং, স্কাউরিং, ব্লিচিং এবং মার্সারাইজেশন। এই সবগুলো প্রসেস কমপ্লিট করার অর্থই হচ্ছে এই যে 6% ইম্পিউরিটিস আছে ফেব্রিকে, এই ইম্পিউরিটিস গুলো কি করা হবে? দূর করা হবে। যদি আমি দূর করি তাহলে কি হবে? ডাইটা ভালো হবে, অ্যাবসর্বেন্সি ভালো হবে। অ্যাবসর্বেন্সি ভালো হবে মানে ডাই শেড ভালো হবে, আনইভেন শেড ভালো হবে, কালার পার্সেন্ট ভালো হবে। সো এইজন্য কি হয়? এইজন্য বলা হয় why treatment process is called hard textile। কেন টেক্সটাইল হার্ড বলা হয়? তার রিজনটা হচ্ছে আমরা যখন কটন ফ্যাব্রিক ডাইং করি, কটন ফ্যাব্রিকে নানা ধরনের ইম্পিউরিটিস আছে যেমন ওয়েল, ফ্যাট, ওয়াক্স, এগুলোকে দূর করার জন্য এই ট্রিটমেন্ট প্রসেসটা অবলম্বন করা হয়। এখন এই ট্রিটমেন্ট প্রসেসে কি করা হয়? আমরা জানি ইনস্পেকশন অফ গ্রেড ফেব্রিক কি করা হয়? ইনস্পেকশন মানে কি? অর্থাৎ গ্রেড ফেব্রিকে কোন ধরনের ফল্ট আছে কিনা সেই ফল্টগুলো কি করা হয়? তোমরা চেক করে নেন। এটার অবজেক্টিভটা লিখে নেন। এটার অবজেক্টিভ হচ্ছে assessment of different type of fault, different type of fault, না বুঝতে পারলে প্রশ্ন করবেন। different type of fault, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে গ্রেড ফেব্রিকে যদি কোনো ধরনের থাকে ফল্ট থাকে, সেই ফল্ট কোন ধরনের হতে পারে? সেটা অয়েল মার্ক হতে পারে, সেটা গ্রিস মার্ক হতে পারে, সেটা হচ্ছে কি হতে পারে? পাটটা হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো অ্যাসেসমেন্ট করার কাজ ইনস্পেকশন অফ গ্রেড ফেব্রিকের কাজটা। পাটটা কাপড়ের পাটটা পড়া, কাপড়ের পাটটা তো দেখা দিতে পারতাম। কেমন বলবো যে কাপড় হচ্ছে মাঝে মাঝে কাপড় তুললে বোঝা যাবে যে এটা একটা মানে একটা যে মানে মাঝে মাঝে দেখা যায় সিঁড়ির মতো, সিঁড়ির মতো লাইন করা লাইন করা এখন হচ্ছে ভাঁজ করা গ্রিস করা। আমরা হচ্ছে এটা যদি একটু রিলেটেড আছে সেটা হচ্ছে 4 পয়েন্ট ইনস্পেকশন সিস্টেম আমরা হচ্ছে ওখানে আছে। আচ্ছা, যেহেতু বলতেছেন তাহলে স্টিচিং এ কি করা হয়? স্টিচিং এ যেটা করা হয় যে অ্যাডিং টু ওয়ান মোর ফেব্রিক জয়েন টুগেদার, অর্থাৎ একের উপর ফেব্রিককে জয়েন করার জন্য স্টিচিং ব্যবহার করা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু এখন বলতে পারছি স্যার এখানে স্টিচিং কিভাবে করা হয়। যেটা করা হয় সেটা হচ্ছে ব্যাস সেকশন আছে, আমরা ডায়াগ্রাম ব্যাস সেকশন নাম শুনছি। ব্যাস সেকশনে যেটা করা হয় কাপড়গুলো রাখা হয়, সেখানে কিন্তু গ্রেডগুলো রাখা হয়। এখন বলা হচ্ছে আমার 1500 কেজি ডাই করব, 2000 কেজি ডাই করব, একটা কাপড় ধরো 1400 কেজি হয়ে গেছে, এখন 1400 কেজি থেকে কাপড় দিয়ে জোড়া দেব না 1500 কেজি বানানোর জন্য 100 কেজি, সেটাকে বলা হয় স্টিচিং। এখানে বলা হচ্ছে কারণ অ্যাডিং টু অর মোর ফেব্রিক জয়েন করে, কারণ আমার মেশিনের প্রোগ্রাম সেট করা আছে 1500 কেজি ডাই এর রেসিপি তৈরি করা আছে। এখন
বললাম 1400 কেজি, তাহলে 1400 কেজি রেসিপিতে আর কম লাগাতে হবে। আমি তো ওটাই ইউজ করে দিচ্ছি, তাহলে তা হবে না। এই জন্য যেটা করা হয়, যে মেশিনে যতটুকু প্রোডাকশন ততটুকুই করা হয়। এটা একটা কমন কোশ্চেন, যারা ডাইং চাকরি করতেছে তাদেরকে বলা হয় হবে কিনা। হ্যাঁ ডাইং হবে, বা কি হবে, আমি যে শেডটা আমি চাইছি সেটা হবে। শেড না আসলে তো আমার হবে, কারণ আমার এত পরিমাণ কস্ট, একবার আমি হচ্ছে এডিশন ছাড়া আমি যদি ডাইং নামাইতে পারি, ডাইং শেষ করে, তো আমার জন্য ভালো, প্রোডাকশন ভালো। সেক্ষেত্রে আমি আবার শেডই আসতেছে না, আবার এডিশন দাও, স্ট্রিপিং করো, পড়াইছে না গত ক্লাসে, তো এই জন্য কিন্তু ঝামেলা। ক্লিয়ার? শেয়ারিং করা হয়, শেয়ারিং এর কপি করার অর্থ হচ্ছে টু রিমুভ দ্য এক্সেস থ্রেড। পাশাপাশি কাপড়ে কি হয়, কাপড়ে সুতাগুলো থাকে না, সুতাগুলো কি করা হয়, সিজার দিয়ে কাটা হয়। আমরা মাঝে মাঝে বাসায় হচ্ছে যখন আমরা মার্কেট করে আনি কাপড়, ধর একটু সুতা বের হয়েছে, বাবা বলে না, বা মা বলে বা বাবা বলে, দেখি সুতা একটু বের হয়েছে, একটু কেটে দিই, ওটাকে বলা হয় শেয়ারিং। কি বলা হয়? শেয়ারিং বলা হয়। পরে আছে সিনজিং। সিনজিং একটা প্রসেস, সিনজিং এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বায়োপলিশিং। আপনারা হয়তো নাম জানেন, বায়োপলিশিং। একই ওয়ার্ড, বায়োপলিশিং। সিনজিং কি? সিনজিংটা হচ্ছে কি করা হয়, হেয়ারনেস দূর করা হয়, হেয়ারনেস দূর করা হয়। হেয়ারনেস কিসের মাধ্যমে? বাই বার্নিং, বাই বার্নিং। অর্থাৎ আগুনের মাধ্যমে মাঝে মাঝে কি করা হয়, সুতাগুলো পুড়ায় দেওয়া হয়। এই প্রসেসকে বলা হয় কি? সিনজিং। মাঝে মাঝে কি বলে? বায়োপলিশিং। একই কথা, ঠিক আছে? তারপর আছে ডিসার্জিং। কিছু সার্জিং ম্যাটেরিয়াল আছে, কাপড়ের মধ্যে কিছু সার্জিং ম্যাটেরিয়াল আছে, সেই সার্জিং ম্যাটেরিয়ালগুলো রিমুভ করা হয়। স্কারিং। এখন আছে আমরা শুধুমাত্র বাঙালি স্কারিং আর ব্লিচিং এগুলো ওয়ার্ড জানি, বাকিগুলো কিন্তু করা হয়, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে যেটা দেখি সেটা হচ্ছে স্কারিং আর ব্লিচিং করা হয়। তাই না? স্কারিং এর কোন কেমিক্যাল ব্যবহার করা হয় স্কারিং এর জন্য? আমরা তো পড়ে আসছি স্কারিং। হ্যাঁ, স্কারিং এর কি ব্যবহার করা হয়? সোডা, কি না, সোডা অ্যাশ, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডা অ্যাশ, সোডিয়াম সোডা অ্যাশ, তারপর ওয়েটিং এজেন্ট, তারপরে আমি এখানে বলছি স্কারিং এর জন্য মেইনলি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। সোডা অ্যাশ কোথায় ব্যবহার করা যায়? সোডা অ্যাশ এবং সোডা অ্যাশ কোথায় ডাইং এর নাম বলবো, সোডা অ্যাশ, ঠিক আছে? বলা সোডা অ্যাশ আলাদা, এটা তো আলাদা। এটা তো আমরা হচ্ছে সল্ট সোডা যুক্ত করব, সেই সোডা অ্যাশ ডাইং এজেন্ট, এটা প্রিট্রিটমেন্ট আছে। স্কারিং এর জন্য কি ব্যবহার করা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ওয়েটিং এজেন্ট, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়। এছাড়া আমরা কি ব্যবহার সাপোর্ট করি? স্কারিং এর জন্য আলাদা কিছু ব্যবহার করা হয়। ব্যবহার করে। একটা ব্যবহার করা হচ্ছে ওয়েডিং এজেন্ট, নাম বুঝতে হবে বলবো। ওয়েডিং এজেন্ট আমরা ব্যবহার করি, ঠিক আছে? আর কি ব্যবহার করি? আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে সিকোয়েস্টারিং এজেন্ট। কি এজেন্ট? সিকোয়েস্টারিং এজেন্ট। সিকোয়েস্টারিং এজেন্টের কাজ কি আমরা জানি? স্টারিং যে পানিতে যদি আপনার কোনো হাইড্রোকার্বন বা অন্যান্য অর্গানিক কেমিক্যালস থাকে, ফিল্টার করে। Sequestration এর কাজ হচ্ছে to remove the metal ion from fabric. To remove the metal ion from fabric. সেই metal ion গুলো কি করা হয়? দূর করা হয়। Sequestering এজেন্ট আমাদের কি করা হয়? metal ion, সেই metal ion গুলো কি হতে পারে? জিঙ্ক 2+ হতে পারে, কপার 2+ হতে পারে, এগুলো কিন্তু metal ion। সেই metal ion গুলো দূর করা হয় sequestering। ওয়েডিং এজেন্টের কাজ কি? ওয়েডিং এজেন্টের কাজ কি? ফাংশন কি? To reduce the surface tension. To reduce the কি করা হয়? Surface tension কি করা হয়? Reduce করা হয়। অর্থাৎ আমরা যাবো যখন আমরা কি করি, একটা মেশিনের মধ্যে যখন চালাবো, স্কারিং মেশিন তখন ফেনা ফেনার মতো সিস্টেম, কি সিস্টেম হবে? ফেনা ফেনার মতো সিস্টেম। একটা কথা আছে, যদি ফেনা থাকে, ধরেন ডাইরেক্ট পাম্পে করলে যদি ফেনা থাকে তখন কি হবে? যদি ফেনা থাকে তখন আমি ডাইরেক্ট গুলো ছড়াবো, সে ডাইরেক্ট গুলো কি হবে? তখন কাপড়ের গায়ে লাগবে না, ভাসে থাকবে। এজন্য ওয়েডিং এজেন্ট ব্যবহার করা হয়, যে ফেনাগুলো সিস্টেম, সেই ফেনাগুলো দূর করার জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার? বুঝা যাচ্ছে তো? মানে শুধুমাত্র এই ওয়েট প্রসেসিং বলতে কিন্তু প্রি ট্রিটমেন্ট ডাইরেক্টলি কিন্তু বেশি, অর্থাৎ এক কথা যদি আমি বলি, ওয়েট প্রসেসিং ইজ আ প্রসেস ওয়্যার ফেব্রিক স্টার্ট টু ফেব্রিক ফিনিশিং, মানে ডেলিভারি হওয়া পর্যন্ত যত প্রসেস পুরোটাই হচ্ছে আমার ওয়েট প্রসেসিং। আবার ওয়েট প্রসেসিং এর তিনটে স্টেজ, সার্ফেস টু রিডিউস দ্য সার্ফেস টেনশন,
ও যেটা বলতেছিলাম যে যখন আমি ডাইভ করব শুরু করব ধরেন স্টার্ট নিচ করতেছি তখন ফেলা ফেলা সিস্টেম এই ফেলাটা যেন না থাকে সেটার জন্য ওয়েটিং এজেন্ট ব্যবহার করা এটা একটা ক্যাভিটি ওয়েটিং এজেন্ট একটা ক্যাভিটি এই ক্যাভিটিটা ব্যবহার করলে ওই ফেলাগুলো আর থাকবে না আমরা মাঝে মাঝে ফেলা ছাকি ছাকি না এটা মাঝে মাঝে ইন্ডাস্ট্রি করে দেখা যায় এই ফেলাগুলো যেন না থাকে কারণ ফেলা থেকে কি হবে আমি যখন আবার এরপরে যখন আমরা কি করবো সল্ট করবো সোডা ব্যবহার করবো তারপর রাইস দিব সেই রাইস ফেলা আমাদের আটকে যাবে ভাসে থাকবে ভাসে যেন না থাকে আমার ডাইস ব্যবহার করা অর্থ কি ডাইস ব্যবহার করা অর্থ হচ্ছে কাপড়ের গায়ে সুন্দরভাবে ছড়ায় যায় ঠিক মতো লাগে না লাগে ঝামেলা না যদি ছড়ায় যায় এই জন্য ওই দিকে থাকতে ব্যবহার করা হয় এখন আসলে ব্লিচ করা হয় ব্লিচের জন্য কি ব্যবহার করা হয় কি ব্যবহার করা হয় এগুলো আমরা অনেক পড়ে এসেছি এটা ব্লিচিং এর জন্য ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড বলা হয় যে why hydrogen peroxide is called universal bleaching agent কেন বলা হয় universal bleaching agent কেন বলা হয় hydrogen peroxide কে all types of fiber fabric in medium অর্থাৎ যে কোনো ধরনের ফাইবার হতে পারে যে কোনো ধরনের ফেব্রিক হতে পারে যেটাই হোক না কেন তাকে ব্লিচ করার জন্য শুধুমাত্র হাইড্রোজেন পেরোক্সাইড ব্যবহার করা হয় এজন্য হাইড্রোজেন পেরোক্সাইডকে ইউনিভার্সাল ব্লিচিং এজেন্ট বলা হয় ক্লিয়ার লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মার্সারাইজেশন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি স্টারিং এর ক্ষেত্রে মানে ও কি কাজ করে ন্যাচারাল ইম্পিউরিটি দূর করে দেয় ন্যাচারাল যে যেগুলো ইয়ে আছে এই যে এটা ফ্যাব্রিকের মধ্যে যেগুলো এই যে এটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে এই যে C70 H35 COOH এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় ফ্যাটি অ্যাসিড অথবা আরেকটা এটার নাম এটাই হচ্ছে ওয়েল ফ্যাট এবং ওয়াক্স এটাকে কি করা হয় এই জিনিসটাকে রিমুভ করে দেবে এই জিনিসটাকে রিমুভ করে দিলে লবণ পানি উৎপন্ন করবে এটা যখন আমরা কি হবে এটা যখন কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন রিঅ্যাকশন করবে তখন কি হয়ে যাবে তখনই হচ্ছে এটা রিমুভ করে দেবে সেই জিনিসটা বলা আছে উপরে C70 H35COOH সাবানের সমান আছে সোডিয়াম স্টিয়ারেট এটা আরেকটা নাম আছে সোডিয়াম স্টিয়ারেট এটা তো এগুলো কে পড়াছিল হ্যাঁ এগুলো কে পড়াছিল ওই কোশ্চেন বল এগুলো কি পড়ি নাই আমরা এগুলো আমরা পড়ে শুনেছি শিওর এটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড অথবা ওয়েল ফ্যাট ওয়াক্স এই যে ইম্পিউরিটিস আছে এই ইম্পিউরিটিসকে দূর করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে ক্লিয়ার বুঝে গেলে আমরা এই ক্লাস থেকে যেতে পারবো ক্লিয়ার এখন আসলে মার্সারাইজেশন কেন করা হয় আরেকটা জিনিস ইন্টারেস্টিং বিষয় যে স্কারিং এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় মার্সারাইজেশনের জন্য একটা কেমিক্যাল ব্যবহার করা হয় মানে জিজ্ঞেস করা সেই কেমিক্যালের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মার্সারাইজেশন কেন করা হয় মার্সারাইজেশন করার উদ্দেশ্য হচ্ছে টু ইমপ্রুভ দা কি লাস্টার অথবা জাইলেন্স করা যেতে পারে আর হচ্ছে স্ট্যান্ড বাড়ায় কি বাড়ায় স্ট্যান্ড বাড়ায় অথবা ইমপ্রুভ করে যেটা বলে গেল আরেকটা হচ্ছে লাস্টার কি করা হয় লাস্টার অর্থাৎ একটা সিমেন্ট বিচির মতো থাকে সেটা কি হয়ে যায় পরবর্তীতে রাউন্ড শেপের মতো হয়ে যায় আমরা পড়ে আছি ক্লিয়ার প্রথমে এটা থাকে পিকো আমরা পিকো বা সিমেন্ট বিচি চিনি সিমেন্ট বিচির মতো একটা শেপ থাকে পরবর্তীতে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব তো কি হয়ে যাবে এটা রাউন্ড শেপে পরিণত হবে এই জিনিসগুলো আমরা পড়ে আসছি এটা বুঝা গেছে যে প্রি ট্রিটমেন্ট প্রসেস এটা একটা পার্ট তারপর ডাইং আর প্রিন্টিং ডাইং মানে কি আসলে ডাইং আর প্রিন্টিং এর মধ্যে একটা বেসিক কথা আছে ও ক্লাস গুলোর পরে আছে প্রিন্ট বলতো ডাইং আর প্রিন্টিং এর মধ্যে কথা হতো সাধারণত বলি ডাইং বা প্রিন্ট বা এগুলো একটা কাপড় সব জায়গায় বানানো আছে নির্দিষ্ট জায়গায় সাউন্ড সিগন্যাল রেটিং আছে একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা জায়গায় ডাইগুলো অর্থাৎ ডাইয়ের ক্ষেত্রে আমরা যে ডাই স্ট্রাকচার করব
প্লাস এরিয়ার মধ্যে হবে রাইট নির্দিষ্ট স্পেসিফিক জায়গাটুকু ডাই করা হবে সেটা হচ্ছে পিউরিটি ঠিক আছে তারপর লাস্ট একটা স্টেজ হচ্ছে ফিনিশিং এখন নেক্সট ফিনিশিং কেন লাগবে কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে একটু আলোচনা করি ফিনিশিং কেন করা হয় বলেন এতটুকু তো কোনো সমস্যা নাই আসলে ফিনিশিং কেন করা হয় ফিনিশিং না করলে কি সমস্যা আমি লাইন করলাম ট্রিটমেন্ট করলাম লাইন করলাম লাইন করে কাপড় ছেড়ে দেব ফিনিশিং আমি করব ফিনিশিং লাইন করে আমরা পরবর্তীতে আমার ডিজাইন ফেব্রিকটা পাচ্ছি কিনা এটা চেক করব এটা আচ্ছা একটা বাইলাম তারপর বা কোন ত্রুটি আছে কিনা ওটা যদি সব ফিনিশিং না করা হয় তাহলে তো আমরা যখন ইউজ করব তাহলে তো প্যাকিং তো করতে পারবো না তখন কমফর্ট ফিল করার জন্য আর কি বলেন আচ্ছা ফিনিশিং কেন করা হয় এবার ফিনিশিং করা হয় কাপড়ের মানে কাপড়ের লাস্টার কাপড়ের হিট সেটিং মানে আপনার কাপড়টা যাতে ধুইলে পরে আপনার ছোট না হয়ে যায় একটা নির্দিষ্ট পরিমাণে একটা হিট সেটিং করে দেওয়া কালার কালার ঠিক আছে এটাও ফিনিশিং এর একটা অংশ যেমন রিঅ্যাক্টিভ টাইপের ক্ষেত্রে আপনার ওয়াশ করে তারপর ফিনিশিং করা হয় তারপরে আপনার এর মধ্যে স্টার্চ কেমিক্যাল দেওয়া হয় যাতে এটা ফিল্টার মুভ হয় তারপর সানরাইজ করা হয় যাতে আপনার মনে করেন কাপড়ের থিকনেস জিএসএম টা অনুমান সময় হয় ফিলিংসটা মুভ হয় লাস্টটা তো অবশ্যই এটা ছাড়া আপনার কাপড় বিক্রি করা যাবে না অর্থাৎ এক কথায় যেটা ডিক্রিজিং এফেক্টও কিছুটা দেওয়া হয় যাতে করে আপনার কটন ফেব্রিক বা মোটামুটি যাতে কেমিক্যালস আছে ওটা দেওয়া হয় যাতে ডিক্রিজিং এফেক্টটা পাওয়া যায় সহজে একটা টুসকে না হয় রাইট এক কথায় যেটা সেটা হচ্ছে ফিনিশিং করার উদ্দেশ্য হচ্ছে কাপড়ের সৌন্দর্য বর্ধন করার জন্য ব্যবহার করা হয় আর হচ্ছে ফিনিশিং এর দুই ধরনের ফাংশন একটা হচ্ছে ব্যবহার করা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয় একটা হচ্ছে ফাংশনাল প্রপার্টিজ ব্যবহার করার জন্য আর একটা হচ্ছে টু অ্যাস্থেটিক প্রপার্টিজ এর জন্য অ্যাস্থেটিক প্রপার্টিজ অ্যাস্থেটিক মিনস হচ্ছে কাপড়ের যে সৌন্দর্য এই কাপড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফিনিশিংটা ব্যবহার করা হয় এর অনেক কিছু করা হয় কাপড়ের সৌন্দর্য বর্ধন করা হয় এখানে জিএসএম কন্ট্রোল করা হয় একটা হচ্ছে জিএসএম কি করা হয় কন্ট্রোল করা হয় দুই নম্বর হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল করা হয় ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল করা হয় ডাইমেনশনাল স্টেবিলিটি কন্ট্রোল করা হয় তারপর টু ইনক্রিজ দ্য লাস্টার ক্লিয়ার আর ফাংশনাল প্রপার্টিজ কি করা হয় ফাংশনাল প্রপার্টিজ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু আগে দেখলাম না যে ওয়েলফেয়ার এবং ওয়াক্স যে ন্যাচারাল এলিমেন্টের কথা বলছিলাম ছিল কি এখন যেটা করা হয় ফাংশনাল প্রপার্টিজ ক্ষেত্রে করা হয় টু রেজিস্ট্যান্স টু ওয়েলফেয়ার এন্ড ওয়াক্স মানে ওয়েলফেয়ার এবং ওয়াক্স গুলো তৈরিতে বাধা প্রদান করে মানে যদি থাকে সেটাকে রিমুভ করার কাজ ফিনিশিং এর এগুলো রিমুভ হয়েছে ঠিক আছে এই দুটো হচ্ছে ফাংশন ফিনিশিং আমরা কয় ধরনের ওয়েলফেয়ার এগুলো হচ্ছে ডাইন করা আগে এন্ড করা তারপর কিন্তু আরেকটা জিনিস কি মনে রাখবা যে এই যে 6% ইমপ্লিমেন্ট এটা পুরোপুরি দূর হয় না তোমার ডাইং করার ক্ষেত্রেও কিছুটা দূর হয়ে যায় পুরো 100% কিন্তু দূর হয় না তোমার ফিনিশিং এ যাও কিছুটা থেকে যায় ঠিক আছে আর ফিনিশিং কেমিক্যাল আমরা ব্যবহার করি না ফিনিশিং কেমিক্যাল ব্যবহার করা হয় তারপর সফটওয়্যার ব্যবহার করি ফিনিশিং সফটওয়্যার ব্যবহার করে হ্যান্ড ফিল বানানো তারপরে সফটওয়্যার বানানো এই কেমিক্যাল গুলো ব্যবহার করলে তখন হলো কি এগুলো ফ্যাক্টরি রোগ হয়ে যায় থাকে এখন হচ্ছে ফিনিশিং কয় ধরনের জানা আছে বাবা বলো ফিনিশিং কয় ধরনের সাইকেল বলে ফিনিশিং কয় ধরনের ফিনিশিং হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি বলতো একটা হচ্ছে ফিজিক্যাল ফিনিশিং কেমিক্যাল ফিনিশিং ফিজিক্যাল অথবা মেকানিক্যাল আচ্ছা আমরা যে তাহলে এই ড্রেসগুলো পরি হ্যাঁ কিন্তু ডেঞ্জারাস জিনিস হ্যাঁ এটা হচ্ছে মেকানিক্যাল ফিনিশিং
ফিনিশিং আর আছে কেমিক্যাল ফিনিশিং বিশেষ করে আমরা যে কালার রিপ্লেসমেন্ট করব খুবই ইন্টারেস্টিং শুধুমাত্র টেক্সটাইলের ব্যাকগ্রাউন্ডে না হলে বোঝাবেন কাজ আসলে আমরা কাপড়গুলো যে তৈরি করি কাপড়গুলো ব্যবহার করি এগুলো কিভাবে তৈরি করা হয় কি প্রসেসে করা হচ্ছে কাপড়ে একটা কাপড়ের শেড মিলানো এই জীবন স্যার এগুলোতে আমরা যে ওয়েল প্রসেসিং বা টাইম করতেছি এই কেমিক্যালগুলো তো ভীষণ ডেঞ্জারাস হ্যাঁ এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে এগুলো এনভায়রনমেন্টের জন্য ক্ষতি করে বারবার কেন বলা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য এত ক্ষতি করবে এই কেমিক্যালগুলো এগুলো তো আমাদের এই এনভায়রনমেন্টে আসে তো এটা তো কোন ক্ষতি করতেছে তাছাড়া আমাদের গায়ে দিতেছে আমাদের স্কিনেরও তো ক্ষতি করে হ্যাঁ স্ক্রিনের ক্ষতি ওই জন্য ডাইস গুলো মাপা হয় তখন সব মানুষ তো উন্নত দেশগুলো টেক্সটাইল মানে প্রসেসিং ফ্যাক্টরি থেকে বের হয়ে আসছে ওরা এখন মেশিন বিক্রি করে হ্যাঁ পলিউশনের কারণে ওরা সবচেয়ে বড় যেটা বিষয় হয় সেটা হলো যে আমরা এই যে রডের যে মালগুলো অনেক সময় বিক্রি করে কিনি তারপরে বাইরে যে ফুটপাতে কিনি এগুলো তো কেনা আসলে উচিত না কারণ এগুলো তো মানে এগুলো তো সবগুলোকেই এগুলো তো এটা তো কমন ওগুলো তো সলভেন্ট ডাইস উন্নতের জিনিসগুলো তো ডায়েট ওগুলা হয়তো একটু ফল্ট আছে সেই জন্য তারা ডাইস আসে অনেক সময় দেখা যায় অনেক জিনিস আছে যেগুলো কেমিক্যালি ফল্ট আছে যে ওই জিনিসটা করলে প্রবলেম হবে স্কিনে ওটা তো ব্যবস্থা পাওয়া যাবে বা ওটা কম আমরা যে ফলমূল খাইতেছি ফর্মালিটি কি না ফর্মালিটি তো ওটা একটা নির্দিষ্ট সময় পর কাজ করতে থাকে না এটা আসলে আগে আর খাইতেছি তো ফর্মালিটি তো ওটা তো কালার মিশন ওটা তো কালার ফর্মালিটি তো কালার ওটা তো রাইস ওটা তো ক্ষতিকর তো এই জন্য তো আমরা সাস্টেনেবল বারবার গ্রিন কেমিস্ট্রি কেন বারবার গ্রিন কেমিস্ট্রি দিয়ে কেন যাওয়া হচ্ছে বা সাস্টেনেবিলিটি অথবা সোলার এনার্জি কেন বারবার বলা হচ্ছে কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো এত পরিমাণ দূষণ হয় খুবই মারাত্মক লেভেল আর হচ্ছে এই আমরা যে ডাইসগুলো ব্যবহার করি এই ডাইসগুলো তো কোনো করার কথা আছে এত ডিগ্রি পর্যন্ত ব্যবহার করা যায় বা এত গ্রাম জন্য পরিবেশের জন্য ভালো এগুলো তো আমরা মানতেছি না আমি তো চিন্তা করি যে আসলে মানুষ আবার সেই আদিম যুগে চলে যাবে হ্যাঁ আদিম যুগে যাবে মানুষ ন্যাচারালি পাতার ড্রেস করবে চামড়ার ড্রেস করবে ওই জিনিসগুলো তো আমরা আসতেছিলাম যে ন্যাচারাল ডাইস নেই ন্যাচারাল মানে প্লান্ট বা কখনো যাবে না হবে না কারণ হলো ওইটা ভালো পরিমাণ কাপড় টাইট করা যায় না এখনকার যুগে মানুষের চাহিদা হলো সকাল বিকাল রাইট 3 রকম ড্রেস করতে আগেকার যুগে অল্প পরিমাণ ফ্যাব্রিক অল্প পরিমাণ ড্রেস না এখন স্যার দেখেন এখন ফ্যাশনগুলো দেখেন আমরা সেই দাদাদের আমলে যে ড্রেস পরছিলাম পরছিল প্লাজো তো এখনকার ড্রেস না সে আগে প্লাজো পরছিল এখন আসতেছে মানুষ কিন্তু ওই আগে আবার এখন সবচেয়ে বড় কথা কি যে এখন মানে ওই যে একটা কথা আছে না ফ্যাশন আর স্টাইল যে প্লাজো পরে সে আবার জেগিংসও পরে আপনি তো ওই শুধু প্লাজো কিন্তু সে করে না সে আবার জেগিংসও পরে লেগিংসও পরে আচ্ছা আমরা ওদিকে যাব তবে একদম কি সবচেয়ে বড় বড় যে ডাইস গুলো আমরা ব্যবহার করছি পরিবেশের জন্য সমান করলে এই জন্য টেক্সটাইল ফ্যাক্টরি আশেপাশে যেগুলো নদী নালা থেকে শুরু করে বা এলাকার এনভায়রনমেন্ট গাছগুলো নাড়ানো হচ্ছে তো পরিবেশগুলো দেখে বোঝা যায় যে আসলে কতটা মানে ক্ষতিকর মানে আমরা নিঃশ্বাস নিতে মানুষের কষ্ট হয় এরকম একটা অবস্থা অথবা যারা এই যে আমরা যারা ডাইনিং আমাদের কাজ করে আসছি যেমন ডাইনিং এবং ডাইসগুলো মাপা হয় যে একটা স্মেল আমার মনে হচ্ছে 30 বছর আগে আমার ওই ডাইস ছিল অ্যাডিলিন নাই ওইটা এমনি দেখা যায় না একদম পানির মতো ওটা যে চোখে আপনার বার্ন হয়ে গেছিল একটা চোখ এখন আমি এই মানে লাইট আমার এই কথার সাথে আসে আমি যখন ফ্যাক্টরিতে ছিলাম তখন হচ্ছে কি হঠাৎ করে আমাদের প্রায় শেষের দিকে গরম পানি যে শরীরে পড়ছে বেশি হচ্ছে ওই যে যখন ব্যাংকে হুট করে পানি হচ্ছে ছিটকে শরীরে পড়ে গেছে শরীর ইনস্ট্যান্ট ঠান্ডা পানির মধ্যে অবস্থা করা আছে ওই মাংস খুলে খুলে পড়তেছে মানে ওই যে মলম আছে বা দেওয়ার জন্য এত ডেঞ্জারাস জায়গায় পানি কি পরিমাণ ফুটে মানে কি পরিমাণ গরম হয়েছে মানে বাচ্চাদের কষ্ট হবে এই জন্য পড়াশোনার টাকাও বেশি কষ্ট বেশি রিস্কিও হবে অনেক বেশি যেটা বলবো এই পানি এত ডেঞ্জারাস আপনার শরীরে পড়লে শরীর পুরো পুড়ে ছাই করা যাবে খুবই ডেঞ্জারাস মানুষ মারা যাবে আচ্ছা যেটা বলতেছিলাম যে যেটা ছিলাম যে দুই ধরনের ফিনিশিং হয় একটা হচ্ছে
হচ্ছে ক্যালেন্ডারিং, এটা হচ্ছে ক্যালেন্ডারিং, 2 নম্বরটা হচ্ছে রেজিং, ম্যাপিং, ব্রাশিং, সুইডিং, তারপর কম্পোজিট সিনকেস, সিনকেস, ঠিক আছে। আর এটার মধ্যে কেমিক্যাল ফিজিক্সের মধ্যে ওয়াটার রিপ্লেন্ট, ওয়াটার রিপ্লেন্ট, water repellent finish, antiseptic finish, antiseptic finish. এই যে হোল যে প্রসেস, এই পুরো প্রসেসটাকে বলা হয় ওয়েট প্রসেস। আর ডাইসটা যে সময় ডাইসটা ব্যবহার করা হয় টেক্সটাইল ম্যাটেরিয়ালকে কালারিং সাবস্টেন্সে পরিণত করা হয়। তো পুরোটাই হচ্ছে ওয়েট প্রসেস। তো যেটা বলতেছিলাম যে ডাইস সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তাহলে ন্যাচারাল ডাইস কোনগুলো? তো ন্যাচারাল ডাইস কোনগুলো হতে পারে যেটা বলতেছিলাম, ন্যাচারাল ডাইস কোন জায়গা থেকে হতে পারে, যেমন আমাদের প্লান্ট হতে পারে, লিভ হতে পারে, অর্থাৎ যে সোর্সগুলো আমরা কি হই ন্যাচারালি আমরা পাই সেগুলো কি বলা হয় ন্যাচারাল ডাইস বলা হয়। এখানে কিছু নাম দেওয়া আছে, যেমন ভেজিটেবল হতে পারে, যেমন বেরিয়ে হতে পারে, বার্ড হতে পারে, গাছের বাকল, গাছের বাকল থেকে ডাইং করা হচ্ছে, আম পাতা দিয়ে ডাইং করা হয়। মানে এখন যেটা চিন্তা করা হচ্ছে যে আমরা ন্যাচারালি কোনো ডাইস ব্যবহার করতে পারি না, যেন পরিবেশ দূষণ না হয়। ন্যাচারাল ডাইস কেন ব্যবহার করা হয়? ন্যাচারাল ন্যাচারাল ডাইস মানে কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কিভাবে ডাইস ব্যবহার করব? ন্যাচারাল যে ডাইস ব্যবহার করে পরিবেশের জন্য ভালো, এনভায়রনমেন্টের জন্য ভালো, ক্ষতিকর না। আইসোডিক হ্যাঁ, সেই জিনিসগুলোর দিকে এখন আগাইতেছি আমরা। তো ন্যাচারাল ডাইস আমরা পাতা ব্যবহার করতে পারি, যেমন গাছের বাকল ব্যবহার করা হয়, এই জিনিসগুলো ন্যাচারাল ডাইস বলা হয়। এখন এই ন্যাচারাল ডাইস কিন্তু কবে থেকে আসে? এই ন্যাচারাল ডাইগুলো সর্বপ্রথম যেটা ব্যবহার করা হয় চায়নাতে। কোথায় ব্যবহার করা হয়? চায়না। 2600 বছর আগে, 2600 বছর আগে হচ্ছে চায়নাতে এই ন্যাচারাল ডাইসের উৎপত্তি হয়। সবকিছু কিন্তু চায়না থেকে আসে। চায়নার মানুষ হচ্ছে মেধাবী, যেমন কর্মঠ, হার্ডওয়ার্কিং, খুবই হার্ডওয়ার্কিং। ওরা এত হার্ডওয়ার্কিং যে তোমার ধরো 12 ঘন্টা যে দাঁড়ায় থাকতে হয় মেশিনের ভিতরে, সামনে ভিতরে দৌড়াতে হয়, বসবে। তো তুমি আগে কিন্তু দাঁড়ায় থাকতে পারো। আমরা কোনো জায়গায় ডেস্ক ধরে পাবো, ডেস্কে বসে থাকলাম, একটু শান্তি, রিল্যাক্স, এই জিনিসটা আমাদের মাথায় আসে। বাট ওরা কিন্তু পরিশ্রম। আরেকটা জিনিস কথা বলা আছে, তো এগুলো হচ্ছে ন্যাচারাল ডাইস উৎপত্তি কিন্তু চায়না থেকে, হ্যাঁ? এই জিনিসগুলো একটু পড়তে হবে। এখন ন্যাচারাল ডাইসের অ্যাডভান্টেজ কি? এটা একটু জানা দরকার। কি অ্যাডভান্টেজ? নাম্বার 1 বলা আছে ইকো ফ্রেন্ডলি। কি বলা আছে? ইকো ফ্রেন্ডলি। অবশ্যই ইকো ফ্রেন্ডলি। কারণ কি? এমনি থেকে আমরা যে কেমিক্যালের মাধ্যমে যে আমরা ডাইসগুলো পাই, সেটা কিন্তু এমনি থেকে পরিবেশের জন্য ক্ষতিকর। বাট এমনি যদি আমরা ব্যবহার করি ন্যাচারাল যে যদি পাই, সেটা অবশ্যই ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের জন্য অনেক ভালো। তারপর বলা আছে ফ্রি ফ্রম কার্সিনোজেনিক। এই যে কার্সিনোজেনিক মানে কি জানেন তো? আমরা বিষ পান, বিষ নাম হচ্ছে না, বিষ পা, এটা ইংরেজিতে কার্সিনোজেনিক, এটা হচ্ছে বিষ, এখান থেকে রক্ষা করে। অর্থাৎ হচ্ছে কি, এই যে আমরা যে কেমিক্যাল বা ডাইস ব্যবহার করছি, এই ডাইগুলো যখন ডাইস করার পরে ডাইনের পানিটা, এই পানিটা নদী নালায় যাবে, নদী নালায় যাওয়ার পরে যে জলজ প্রাণী, মাছ, তারা বাঁচবে, বাঁচবে না। এরা বিষ না, ওই ডাইসের পানি। এই যে স্যার এখন তো স্যার বায়োডাইভার্সিটিটা নষ্ট হয়ে গেছে। বায়োডাইভার্সিটি, হ্যাঁ, পরিবেশ ভারসাম্য এর জন্য ব্যালেন্স থাকে। শীতকালে গরম, গরমকালে শীতকাল, শীতকালে বর্ষাকাল। এবং আমাদের অনেক গ্রামে তো আমরা দেখতাম যে এই ছোটবেলা করতে 2000 নিচে যে 97 এই গ্রামে যেগুলো জমি চাষ করে সেখানে বড় বড় পুঁটি মাছ পাওয়া যাওয়ার ঘুরতাম। এখন তো নাই, নাই, এখন নদীতেই নাই, নদীতেই নাই, কেন নাই? এই ধরনের কিন্তু নাই। এই যে কেমিক্যাল গুলো ইউজ করা হয় প্রোডাকশন বাড়ানোর জন্য এই ধরনের। তো এটা একটা সাপোজ এখন ব্যাগ দেখতে পাওয়া যাচ্ছে, ইন্টারেস্টিং বিষয়। এটা তো পরিবেশ ভারসাম্য নাই। ওই যে আমরা হচ্ছে ডিজিটাল করেছিলাম, প্রথম স্তরে কালো, দ্বিতীয় স্তরে কালো, তৃতীয় স্তরে কালো। এটা সেটা বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্যের চ্যাপ্টার ছিল আমাদের। আমি পানি ভিতরে নামলে গ্রামে গিয়ে যুগ, হ্যাঁ, যেটা এখন নাই, কোনো ধরনের
টিস্যু পেপার করেছি এগুলো থেকে ও তারপর আরো জিনিস আছে যে হচ্ছে ইউজিং কসমেটিক্স যে আমরা কসমেটিক্স গুলো ব্যবহার করি যে কসমেটিক্স যেমন ন্যাচারাল ডাইস ব্যবহার করা হয় কসমেটিক্স আমরা হচ্ছে যে যেমন মিলারিশ ব্যবহার করি ডিসঅ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আরেকটা জিনিস কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে অ্যাভেলেবল নাই যেগুলো বললেন তার বিপরীতগুলো অ্যাভেলেবল নাই এবার আরেকটা জিনিস বলা আছে মোর এক্সপেন্সিভ দেন সিনথেটিক ডাইস সিনথেটিক ডাইসের থেকেও এটা কিন্তু এক্সপেন্সিভ আরেকটা জিনিস বলা আছে কালার ফেড কুইকলি কালার ফেড মানে কালার ফেড কুইকলি মানে কালার ফেড হয়ে যায় মানে কিছু কালার নষ্ট হয়ে যায় যখন হঠাৎ করে দেখা যায় সাদা কাপড়ে আমাদের ব্লু হয়ে গেছে ইংলিশ হয়ে গেছে এরকম কালার ফেড কালার নষ্ট হয়ে যায় আরেকটা বলা আছে ডিফিকাল্ট টু প্রোডিউস প্রোডিউস করা একটু ডিফিকাল্ট মানে গাছে পাতা নিয়ে পিষে ডাইং কইরা কস্টিং বেশি কস্টিং অনেক এক্সপেন্সিভ টাইম কনজিউমিং না টাইম অনেক বেশি লাগে কারণ কি এমনি আমার টাইস আছে দিলাম কাটা হয়ে গেল একটা গাছ থেকে নাও কাপড়টা দিয়ে শুকাও শুকায় আবার হচ্ছে কি করো পাটাতে পিষো পিষার পরে এটা আবার কি করো ডাই করো অনেক এক্সপেন্সিভ ঠিক আছে এটা বলা আছে তাহলে পারা যাবে না তারপর আরেকটা জিনিস কথা বলা আছে ব্রাইট কালার কেন এটা তো ঠিক আছে আচ্ছা আমি কয়েকটি বিজেপি চাকরি করছি বিজেপি হ্যাঁ কিছু এখন ওখানে ওই আপনার জুটের যে ইয়ারগুলো হয় জুটটা যখন প্রসেস করে তখন ওরা তেঁতুল গাছের পাতা বা ইয়েগুলো দিয়ে বেশ সুন্দর করে তেঁতুল গাছ হ্যাঁ গাব যে ছিল সেই গাবের গাবগুলো এনে পিষায় ওটা বিক্রি করে। এটা জালে কামে দিতে আপনিও করে দিতে পারবেন ওটা সিস্টেম করে করে দিয়ে আমি একটু দেখতাম হ্যাঁ এটা অনেক ইউজ করেছি যেমন আমরা রিসার্চ করছিলাম আমরা রিসার্চ একটা আমপাতা নিয়ে আমরা রিসার্চ করেছি আমরা টেস্ট গ্রুপ করা ট্রাই করতেছি ইঁদুর নিয়েও গবেষণা চলতেছে অ্যান্টিবায়োটিক বলা হয় এক বলা হয় অ্যান্টিমাইক্রোবায়াল খুবই ভালো একটা টেস্ট অ্যান্টিমাইক্রোবায়াল অর্থাৎ অ্যান্টিমাইক্রোবায়াল বলতে যেটা বোঝানো হয় বাংলাদেশে না পুরো বিশ্বে চলতেছে সেটা হচ্ছে আমরা কাপড়ের পরি কাপড় হচ্ছে যখন বেশি অনেকদিন রেখে দেয় সপ্তাহ করা না সাধারণত এই জিনিসটা থাকবে না এই কাপড়ে আবার হচ্ছে কেউ কোনো বিজ্ঞানী হচ্ছে কাপড়ের কালো জিরা আছে না কালো জিরা ইউজ করতেছে এটা হচ্ছে কালো জিরা ব্যবহার করলে কি হবে কালো জিরা ব্যবহার করলে যেটা ইমালশন তৈরি করে ওই কালো জিরাটা হচ্ছে কাপড়ের মধ্যে এক কুড়ি করে দিলে কি হবে এই ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া এক হবে এটাকে গবেষণা চলতেছে আমরা যে কালো জিরা খাই এই কালো জিরা কি করে কালো জিরাটা হচ্ছে ইমালশন তৈরি করে কালো জিরাটা ওই ইমালশনের মধ্যে তেল দিয়ে ইমালশন তৈরি করার পরে এই জিনিসটা কাপড়ের মধ্যে ফিট করা করলে কি হবে কাপড়ে হচ্ছে নতুন করে আমাদের যখন দীর্ঘদিন আমরা এখানে সংখ্যা করা ব্যাকটেরিয়া আক্রমণ করে জিনিসটা থাকবে এটা গবেষণা চলতেছে আচ্ছা যেটা বলছিলাম যে সেটা ন্যাচারাল গ্যাসের গুলো হতে পারে যেমন এই যে কালা প্লান্ট থেকে হতে পারে তারপর হচ্ছে ডাইরেক্ট শেড হতে পারে যেমন জবা বলতে আমরা ডাইরেক্ট হতে পারে জবা বলতে ন্যাচারাল গ্যাস এই জিনিসগুলো কথা বলা আছে তারপরে আছে হচ্ছে এর লিপি আছে দেখেন চোপ অল প্লান্ট ম্যাটেরিয়াল ইন স্মল পিসেস অর্থাৎ যেটা করা হয় যে ধরেন আমি জবা ফুল নিলাম জবা ফুল নেওয়ার পরে এটা কি করা হয় জবা ফুল সংগ্রহ করার পরে জবা ফুল আমরা টিস্যু হিসাবে যে আমরা রসটা পাবো এটা আমরা ডাইং হিসেবে ব্যবহার করব কিছু জিনিসটা কথা বলা আছে প্রথমে কি করব প্রথমে একটা পাতা নিব আমরা শুকাবো ডাই করব শুকানোর পরে কি করব পিস পিস করে অংশ করব তারপরে এটা কি করব পরে গরম পানি দিয়ে এটা কি করব ডাই করব মানে ডাইং এ কালার হবে এটা হচ্ছে ন্যাচারাল গ্যাসের সোর্স ক্লিয়ার বুঝা গেছে না এই যে আমরা ন্যাচারাল খুব ইজি রাইট বাট আমরা যেটা ব্যবহার করি সিনথেটিক ডাইস আমরা ওটা বেশি পরিমাণে ব্যবহার করি সিনথেটিক ডাইস হচ্ছে ম্যানুয়াল ফাইবার যেটা ম্যানুয়াল যে সেটা সিনথেটিক ডাইস আজকে আমরা এই পর্যন্ত ন্যাচারাল ডাইস স্যার এটা দুটো কারণ হতে পারে একটা হলো এই যে